ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন একটি খুনের জন্য। ঘরজোড়া অতিকায় এক এক্সরে মেশিন, বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করছে একটি কিশোর। দু চোখ তার পরম কৌতূহল। ঘুরতে 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 যেই বিশেষ জায়গায় পৌঁছে গেল সে, অমনি খুট করে শব্দ হলো সুইচ বোর্ডে। চলমান শরীর সিনেমার স্টিল ছবির মতো স্থির হয়ে গেল। তারপর মুহূর্তের নীরবতা, ধূপ করে শব্দ, মেঝে লুটিয়ে পড়ল দেহটা। ঠিক এমনই একটা দৃশ্য কল্পনা করে নেওয়াটা কি খুব কঠিন কৌশিক? রহস্য ঘন কণ্ঠে বললেন সেন্ট্রাল আইবির দুদে অফিসার সঞ্জীব দত্তগুপ্ত। না সঞ্জুদা, পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে দৃশ্যটার তো কোনো গড় মিল নেই। কিন্তু তারপর যা যা ঘটেছিল তা কল্পনা করে অতি বড় কল্পনা বিলাসীর পক্ষেও সহজসাধ্য নয়। দত্তগুপ্তের চোখে মুখে স্বভাবসিদ্ধ দুর্বোধ্যতার আবরণ। মস্ত এক ব্যাগের ভিতর লাশটা চালান করে দিয়ে বাইরে বেরিয়ে পড়লো আততায়ী। বলা বাহুল্য, ব্যাগটা নিল হাতে ঝুলিয়ে। যেমন সহজভাবে ঢুকেছিল গবেষণাগারে, বেরোলেও তেমনি সহজভাবে কিশোরটির সঙ্গে গল্প করতে করতে। দাঁড়ান দাঁড়ান, মস্ত এক হোঁচট খেল কৌশিক। কি বললেন সঞ্জুদা? লাশটির সঙ্গে গল্প করতে করতে বেরোলো আততায়ী? আহা, লাশ নয় কৌশিক, লাশ নয়, আমি বলছি ছেলেটার কথা। জল জ্যান্ত বেরিয়ে গেল সে দিব্যি হাঁটতে হাঁটতে। মিটিমিটি হাসতে লাগলেন সঞ্জীব দত্তগুপ্ত সহকারীর দিকে চেয়ে। ভাবছো মাথা খারাপ হয়ে গেছে সঞ্জুদার? কিংবা প্রকৃতিস্থ নেই এই মুহূর্তে? না মানে আমতা আমতা করতে থাকে কৌশিক। দত্তগুপ্ত বলে চলেন, খোঁজ নিয়ে জেনেছি ছেলেটির নাম হিমাংশু মল্লিক। উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে বাড়ি। অবশ্য মোটেই সহজ হয়নি জানার ব্যাপারটা। কাঠখড় পোড়াতে হয়েছে যথেষ্ট। পচে গলে যা অবস্থা হয়েছিল দেহের, তাতে নিকট আত্মীয় শনাক্ত করতে পারত কিনা সন্দেহ। কিন্তু পরনের জামায় অস্পষ্টভাবে লেখা টেলারিং শপের নাম এবং লন্ড্রির কালির দাগ থেকে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে নাম ঠিকানা। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো কৌশিক? একটু থেমে বললেন দত্তগুপ্ত। ওদের বাড়ি গিয়ে দেখি হিমাংশু বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। মৃত্যু সংবাদ দিতে গিয়ে শেষে অতি কষ্টে সামলাতে হলো নিজেকে। বাবা নেই। মা বললেন হিমাংশু তার একমাত্র ছেলে। হেয়ার স্কুলে ক্লাস 11-এ পড়ে, সায়েন্স গ্রুপে। খটকা কাটাতে হিমাংশুর সঙ্গেও কথা বলি অনেকক্ষণ। মজাটা এই যে মৃত কিশোরের নাম ঠিকানার সঙ্গে এই ছেলেটির নাম ঠিকানা মিলে যাচ্ছে হুবহু। খবর হওয়া উচিত ছিল এইরকম, হিমাংশু হঠাৎই একদিন বেপাত্তা হয়েছে কাউকে কিছু না বলে কয়ে, এবং থানা পুলিশ করেও আজ অব্দি কোনো সন্ধান পাওয়া যায়নি তার। যাই হোক, বাস্তবে যখন তা ঘটেনি তখন ব্যাপারটা নিয়ে মগজটাকে একটু খেলানোর দরকার হয়ে পড়ল। এবং যদি আমার চিন্তা ভাবনাগুলো খুব একটা বাঁকা পথে না গিয়ে থাকে, তবে পূর্ব কলকাতার সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরিতে আমাদের একবার যাওয়া দরকার। ভারী ইন্টারেস্টিং কেস তো, কৌশিক মন্তব্য করে। দত্তগুপ্ত বললেন, ওখানে কে আছে জানো? আছেন স্বনামধন্য বিজ্ঞানী ডক্টর পার্থ প্রতিম সেন। গুড লেটেস্ট ইনভেনশনের সঙ্গে এই কেসের নিগুড় যোগাযোগ আছে বলেই আমার বিশ্বাস। ধীরে ধীরে চিন্তার জগতে ডুবে যেতে থাকেন সঞ্জীব দত্তগুপ্ত। তারপর হঠাৎ সম্বিত ফিরে পেয়ে বলে ওঠেন, ভালো কথা কৌশিক, তুমি কিন্তু এদিক ওদিক ওয়াচ করে যাও গোপনে। কখন কোথায় বেরোচ্ছে হিমাংশু, কার সঙ্গে কথা বলছে, সবকিছুরই বিস্তারিত রিপোর্ট তৈরি করে ফেলো। তারপর অবস্থা বুঝে যোগাযোগ করা যাবে পার্থপ্রতিম বাবুর সঙ্গে। পূর্ব কলকাতার সল্টলেক অঞ্চল এমনিতেই একটু নির্জন।
তার উপর নতুন গড়ে ওঠা শহরের ঘরবাড়িগুলো এমনি বিচ্ছিন্ন ছাড়া ছাড়া যে নির্জনতা যেন শত গুণ হয়ে থেকে ধরে। একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির কোনো রকম যোগসূত্র আছে বলে মনে হয় না। কেউ যেন ফাঁকা মাঠের মাঝখানে অর্ডার দেওয়া কতগুলো খেলনা বাড়ি তুলে এনে বসিয়ে দিয়ে গেছে। ঠিক এইরকমই এক 5 তলা বাড়ি জুড়ে সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি। আধুনিক প্যাটার্নের ঘরগুলি সব ছবির মতো, ছিমছাম ছকছকে তকতকে, আয়নার মতো মেঝে মুখ দেখা যায়। সংলগ্ন বাগানে দেশি বিদেশি নানান ফুলের সমারোহ, গেটের মুখে বেগনভেলিয়ার মনোরম আবেশ। কৌশিককে সঙ্গে নিয়ে ডক্টর পার্থপ্রতিম সেনের ঘরে গিয়ে যখন ঢুকলেন দত্তগুপ্ত, তখন সবে সন্ধে হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট আগেই করা হয়েছিল, কাজেই বসতে হলো না বেশিক্ষণ। বিজ্ঞানী এলেন একটু বাদেই। ল্যাবরেটরির ধরাচূড়াগুলো ছাড়াও সময় পাননি। কোনো ভূমিকা না করেই সরাসরি প্রশ্ন করলেন, বলুন মিস্টার দত্তগুপ্ত, কি জানতে চান আপনারা? তারপর সোফায় গা এলে দিয়ে অ্যাপ্রনের নটগুলো আলগা করতে করতে বললেন, এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি একটু রিল্যাক্স করে বসছি। ও অফকোর্স, বললেন দত্তগুপ্ত, আপনি বরং ফ্রেশ হয়ে আসুন ডক্টর সেন, আমরা অপেক্ষা করি। ফ্রেশ হবো সেই রাত দুপুরে 12টার পর। হেসে ফেললেন বিজ্ঞানী, বলুন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার লেটেস্ট আবিষ্কারের বিষয়ে যদি কিছু বুঝিয়ে বলেন আমাদের। দত্তগুপ্ত তীক্ষ্ণ দৃষ্টি মিলে ধরলেন বিজ্ঞানীর মুখের উপর। শান্ত সৌম্য সেই মুখে কিছুটা বিস্ময় ঝিলিক দিয়ে উঠেই পরক্ষণেই মিলিয়ে গেল। সে তো অনেক জটিল ব্যাপার মিস্টার দত্তগুপ্ত, ধীরে ধীরে উচ্চারণ করেন সেন। আই মিন, বুঝতে গেলে কম্পিউটার টেকনোলজি সম্পর্কে কিছু। না না, তত্ত্বগত কিছু আমরা বুঝতে চাই না, মূল ব্যাপারটা আপনি বলুন ওপর ওপর। কিছুক্ষণ চুপ করে ডক্টর সেন বললেন, বেশ, হাতে কলমেই না হয় দেখিয়ে দিচ্ছি আপনাদের। তার কথা শেষ হওয়ার আগেই ঘরে ঢুকলো চায়ের ট্রে হাতে একটি মেয়ে, যেমন সুন্দরী তেমনি সপ্রতিভ। প্লেটগুলি চটপট টেবিলে সাজিয়ে দিয়ে চলে যাচ্ছিল সে। ডেকে কাছে বসালেন বিজ্ঞানী। কানের কাছে মুখ নিয়ে কি যেন বললেন আস্তে আস্তে। মেয়েটি দ্রুত বাইরে গিয়ে আবার ফিরে এলো একটু বাদে, বলল, আমায় ডেকেছেন আপনি? হ্যাঁ, কিন্তু রিঙ্কি কই? ওকেও তো থাকতে বললাম সঙ্গে, বলেন বিজ্ঞানী। দাঁড়ান, ডেকে আনি। 2-3 চুমুকে চায়ের পেয়ালা খালি করে সঞ্জীব দত্তগুপ্তের দিকে রহস্যময় ভঙ্গিতে তাকালেন ডক্টর সেন। তারপর মৃদু হেসে বললেন, ধাঁধা লেগে যাচ্ছে তাই না? বেশ, এবার একসাথে দেখুন। চমকে দরজার দিকে তাকালেন দত্তগুপ্ত। কৌশিক নির্বিকার ভঙ্গিতে বললেন, টুইন? তা বলতে পারেন। আকৃতিগত মিলের দিক দিয়ে কথাটা সত্যি, কিন্তু আক্ষরিক অর্থে নয়। জন্মের সময় ব্যবধান ওদের 14 বছর। কি বলছেন ডক্টর সেন? হ্যাঁ কৌশিক, উনি ঠিকই বলছেন। দত্তগুপ্ত কৌশিকের বিস্ময় প্রশমনের চেষ্টা করেন। এই দুটি মেয়ের একটি আসলে মেয়েই নয়। মানে কি সব বলছেন আবোল তাবোল সঞ্জুদা? ঠিকই বলছি কৌশিক, বাকিটা ডক্টর সেনের মুখেই শোনা যাক। আপনার অনুমান নির্ভুল মিস্টার দত্তগুপ্ত, তবে কে যে আসল আর কে যে নকল তা বোঝা একরকম দুঃসাধ্য। মিঠি মিঠি হাসতে থাকেন বিজ্ঞানী পার্থপ্রতিম সেন। তারপর হঠাৎ অনুযোগেশ্বরে বলে ওঠেন, এই দেখুন, এতক্ষণেও আলাপ করিয়েই দিইনি আপনাদের সঙ্গে। নমস্কার জানালো রিঙ্কি ও পিঙ্কি দুজনে। ডক্টর সেন রিঙ্কিকে দেখে বললেন, এই হলো গিয়ে আসল, পুরো নাম রিঙ্কি মণ্ডল। খুব ছোট থেকে রয়েছে আমার কাছে, বাবা মার কোনো খোঁজ খবর নেই। একরত্তি মেয়েটাকে আমার কাছে ফেলে দিয়ে সেই যে চলে গিয়েছে তারা, আর ফিরে আসেনি। রিঙ্কি এখন আমারই মেয়ে। সারাদিন গবেষণায় এত ব্যস্ত থাকে যে ও বেচারির হাঁপ ধরবার উপক্রম। তাই একজন খেলার সাথে উপহার দিয়েছি ওকে, পিঙ্কি রিঙ্কির নামের সঙ্গে মিলিয়ে নাম। হ্যাঁ, কম্পিউটার। আরো ঠিক ঠিক বলতে বলতে হয়, এটি একটি হাইব্রিড কম্পিউটার। রিমোট কন্ট্রোল ব্যবস্থার পরিচালনার ব্যাপারে কোনো নতুনত্ব নেই। নতুন যা তা হলো এর তথ্য ধারণ ক্ষমতা।
মানুষের মস্তিষ্কের চেয়েও বেশি ক্ষমতা সম্পন্ন মস্তিষ্ক রয়েছে এই কম্পিউটারটির, এবং সেই কারণে উদ্ভূত সব রকম জটিল পরিস্থিতির সুষ্ঠু মোকাবিলায় পিঙ্কির জুড়ি মেলা ভার। চেহারার গড়নে যে পিঙ্কির সঙ্গে আশ্চর্য রকমের মিল আনা সম্ভবপর হয়েছে, তার জন্য অবশ্য একটি বিদেশি সংস্থার কাছে আমি ঋণী। লন্ডনের বেকার স্ট্রিটের মাদারাম তুসোজ এর নাম হয়তো আপনারা শুনে থাকবেন। ওখানকার শিল্পীরাই মোম দিয়ে বানিয়ে দিয়েছে পিঙ্কিকে। বলতে বলতে ডক্টর সেন পিঙ্কির কাঁধের উপর হাত রেখে মৃদু একটা চাপ দিলেন। শরীরটা অমনি কয়েক খণ্ড হয়ে খুলে গেল। খণ্ডগুলো যত্ন করে টেবিলে তুলে সাজিয়ে রাখতে রাখতে পরম পরিতৃপ্তির সঙ্গে বললেন ডক্টর সেন, ওকে নিয়ে এমন খেলা খেলতে আমার খুব ভালো লাগে, বুঝেছেন? এই এমনি করে মেরে ফেলা, আবার বাঁচিয়ে তোলা, আবার হায়, যদি সত্যিকারের কোনো মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারতেন বিজ্ঞানী, বাধা দিয়ে বললেন দত্তগুপ্ত। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন ডক্টর সেন। আহত কণ্ঠে ধীরে ধীরে উচ্চারণ করলেন, এরকম অদ্ভুত ইচ্ছে কেন আমার হয় আপনি তা জানেন না দত্তগুপ্ত। জানলে এমন করে বলতেন না। আমার 1 বছরের বাচ্চা মেয়েটা মাত্র 2 দিনের জ্বরের যখন শান্ত হয়ে গিয়েছিল চিরকালের মতো, তখন পাগলের মতো চেষ্টা করেছিলাম আমি তাকে বাঁচিয়ে তুলতে। 3 দিন 3 রাত ছুতে দিইনি কাউকে, কিন্তু পারিনি। আর পারিনি বলেই ইচ্ছেটা আজও রয়ে গেছে ভেতরে। সরি ডক্টর সেন, অজান্তে আঘাত করে বসেছি আপনার কোমল জায়গায়। এনিওয়ে, আর মাত্র 2-1টা প্রশ্ন করতে চাই আপনাকে। দত্তগুপ্ত রিসার্চ ওয়াচের দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন। করুন। আচ্ছা, এমন একটা অদ্ভুত ইচ্ছে কেন আপনার মাথায় এলো? মানে আমি বলতে চাইছি, কোনো মানুষের অবিকল একটি নকল তৈরির কথা কি স্রেফ খেয়াল বসেই ভেবেছিলেন আপনি? না, সেও একটা অদ্ভুত প্রেরণা বলতে পারেন। দিন 2-এর ছুটি নিয়ে গবেষণা কেন্দ্র থেকে বাড়ি গেছি সেবার। তখন আমি সবে যুক্ত হয়েছি এই কেন্দ্রের সঙ্গে। ঘরোয়া আলোচনায় আমার স্ত্রী হঠাৎ রসিকতার ছলে বলে বসলো, আমাকে আর খোকাকে ছেড়ে দূরে পড়ে থাকতে যখন তোমার এতই খারাপ লাগে, তখন নাও না বানিয়ে একটা করে নকল। তোমাদের অসাধ্য তো কিছু নেই। ব্যাস, সেই যে গেঁথে গেল মাথায়, আর মন গেল না অন্যদিকে। সত্যি কথা বলতে কি, আমার এই যুগান্তকারী আবিষ্কারের জন্য আমার স্ত্রী দায়ী। এমন উদ্ভট একটা কথা যদি সেদিন ও বলে না ফেলতো, তবে হয়তো সারা জীবনেও নজর যেত না আমার ওদিকে। আপনার এই আবিষ্কারের ভবিষ্যৎ, অর্থাৎ মানব সমাজের বিশেষ কোনো উপকার সাধনের সম্ভাবনা আছে কি এর মধ্যে? নিশ্চয়ই আছে, উত্তেজিতভাবে বলে উঠলেন ডক্টর সেন। এই যে বললাম, নিকট আত্মীয়কে ছেড়ে দূরে থাকার বেদনা লাঘব করতেই এই আবিষ্কার। তাছাড়া যখন কেউ পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে চিরকালের মতো, তখনও তার দ্বিতীয় সত্তা ঘুরে বেড়াবে পৃথিবীর বুকে। আত্মীয়, বন্ধু, প্রিয়জনের কাছে সেটাই কি যথেষ্ট নয়? মৃত মানুষের গলা ধরে থাকে গ্রামোফোনের ডিস্কে বা ম্যাগনেটিক টেপে, চেহারা ধরা থাকে ফটোগ্রাফিক ফিল্মে। আর এ তো তার চেয়ে এফেক্টিভ কিছু। আরো কিছু বলতে যাচ্ছিলেন ডক্টর সেন, কিন্তু ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন দত্তগুপ্ত। আজ তাহলে চলি ডক্টর সেন, আপনার মূল্যবান সময় নষ্টের জন্য আন্তরিক দুঃখিত। আরে না না, বিজ্ঞানী বলে কি আর গল্প গুজব করতে ইচ্ছা হয় না আমাদের? ওদের সঙ্গে ঘরের বাইরে এলেন ডক্টর সেন। তারপর হঠাৎ মনে পড়ে গেছে, এমনি ভাবে বললেন, এই দেখুন, জিজ্ঞাসা করব করব করেও ভুলে বসে আছি শেষ পর্যন্ত। আমার আবিষ্কার নিয়ে এত কথা জানতে চাইলেন, কিন্তু কারণটা তো একবারও বললেন না। বলবো, ঠোঁটের কোণে মুচকি হাসি এনে বললেন দত্তগুপ্ত। তবে এখন নয়, সময় মতোই সব জানতে পারবেন। নমস্কার, চলি তাহলে। বাইরে বেরিয়েই বলে উঠল কৌশিক, আমি কিন্তু কিছুতেই ভাবতে পারছি না সঞ্জুদা, যে 17 বি বাগবাজার স্ট্রিটের বাড়িতে এখন হিমাংশু নামের যে ছেলেটি রয়েছে, সে আসলে ছেলেই নয়, একটি রোবট। রিঙ্কিকে দেখেও কি ভাবতে পেরেছিলে? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু এখন আর বাইরে বাইরে ফলো করে বেড়ানো নয়। 17 বিতে ঢুকে পড়ো চাকরের ছদ্মবেশে। ব্যবস্থা আমি পাকা করেই রেখেছি।
তোমার কাজ হবে খুব কাছ থেকে দৈনন্দিন সব মুভমেন্ট লক্ষ্য করে নিশ্চিত হওয়া যে ওটি একটি রোবট। তথ্য প্রমাণগুলো ঠিক ঠিক খাড়া করা দরকার তো। ঠিক আছে সঞ্জুদা, কাল থেকেই ঢুকে পড়া যাক তাহলে। সপ্তাহ 2 বাদে আবার সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরিতে সেই নির্দিষ্ট কোয়ার্টারে গিয়ে হাজির হলেন সঞ্জীব দত্তগুপ্ত। অ্যাপয়েন্টমেন্ট করা ছিল না। খবর পেয়ে ল্যাবরেটরি থেকে চলে এলেন ডক্টর সেন। দুঃখিত বিজ্ঞানী মশাই, আবার আপনাকে বিরক্ত করতে হচ্ছে। আরে না না, দরকার পড়লে আসবেন বই কি। অমায়িক হাসি হাসেন ডক্টর সেন। একটা সাংঘাতিক খবর শোনাতে এসেছি আজ। চোখের মনি দুটো ধারালো হয়ে উঠল সেন্ট্রাল আইবির তুখোর অফিসার সঞ্জীব দত্তগুপ্ত। এক মুহূর্তে চুপ করে তিনি বললেন, হিমাংশুকে চেনেন তো? হিমাংশু মল্লিক? কোন হিমাংশুর কথা আপনি বলছেন দত্তগুপ্ত? হিমাংশু মানে হিমু, আমার সহকর্মী বন্ধু বীরেন মল্লিকের ভাইপো? ঠিক তাই, হিমাংশু খুন হয়েছে। খুন? আটকে উঠলেন পার্থপ্রতিম সেন। সে কি? কি করে? কিভাবে? আজ থেকে প্রায় মাসখানেক আগে। কিভাবে সে কথায় পরে আসছি। অসম্ভব, আপনি বোধহয় ভুল করছেন দত্তগুপ্ত। গত পরশুও আমি কথা বলেছি হিমুর সঙ্গে ওদের বাড়িতে। বলেছেন, তাতে কোনো ভুল নেই, কিন্তু আপনিও ধোঁকা খেলেন শেষ পর্যন্ত বিজ্ঞানী। কি বলছেন আপনি? কিছুই তো বুঝছি না। ছাই বুঝছেন না? যে রোবটটি আপনি বানিয়ে দিয়েছিলেন বন্ধু বীরেন মল্লিককে, আমি তার কথাই বলছি। আপনার তৈরি নকল হিমাংশু আর যাকেই ধোঁকা দিক আপনাকে নিশ্চয়ই পারে না। সঞ্জীব দত্তগুপ্তের কণ্ঠস্বর ক্রমশ রূঢ় হয়ে ওঠে। বীরুকে কখনো কোনো রোবট বানিয়ে দিইনি আমি। আপনার অনুমান ক্ষমতার উপর বড় বেশি চাপ দিয়ে ফেলেছেন দত্তগুপ্ত। শান্ত সংযত কণ্ঠ ধীরে ধীরে উচ্চারণ করলেন বিজ্ঞানী। হতে পারে নিজের হাতে তৈরি করে দেননি আপনি, চিবিয়ে চিবিয়ে বললেন দত্তগুপ্ত। তবে কলা কৌশল বলে দিয়েছেন বন্ধুকে? এ প্রশ্ন তো ওঠেই না এখন। আমার এই আবিষ্কার আজ সর্বজনন বিদিত। খুঁটিনাটি সবকিছুই বইতে বেরিয়েছে। বেশ, বিশ্বাস করা গেল যে এই খুনের ব্যাপারে আপনি আদৌ জড়িত নন, কিন্তু আপনার বন্ধু বীরেন মল্লিককে তো আপনি ভালো রকমই চেনেন। হ্যাঁ, চিনি বলেই আমার পক্ষে বিশ্বাস করা শক্ত যে বীরু তার আপন ভাইপোকে খুন করেছে। শক্ত হলেও সত্যি। 2 আর 2 4 যেমন সত্যি, তেমনই সত্যি। উত্তেজিত হয়ে ওঠেন সঞ্জীব দত্তগুপ্ত। জানেন কিভাবে মারা হয়েছে ওকে? শরীরের ভেতর দিয়ে হার্ট এক্সরে পাঠিয়ে। পোস্টমর্টম রিপোর্ট তো তার মিথ্যে কথা বলে না ডক্টর সেন। কিন্তু আমি যে এখনো ভাবতে পারছি না। হ্যাঁ ডক্টর সেন, আপনার বন্ধু বীরেন মল্লিকই খুন করেছেন তার ভাইপোকে। একেবারে নিশ্চিন্ত না হলে আমি বলতাম না। একটা খালের ধারে নরম ভিজে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছিল ডেড বডিটা। কোনোদিনই হয়তো জানা যেত না কিছু, যদি না মাটি খুঁড়ে লাশটা টেনে তুলতো কুকুর শেয়াল। কিন্তু খুনি যদি করে থাকে বীরু, তবে এত কাঠখড় পোড়াতে গেল কেন? কোন উদ্দেশ্যে? কাঠখড় পোড়ানোর উদ্দেশ্যটা তো জলের মতোই স্বচ্ছ। মুখের কথা লুফে নিয়ে উত্তর দিলেন দত্তগুপ্ত। যান্ত্রিক নকলটির সাহায্যে কিছুদিন পার করে দিতে পারলেই একেবারে নিরাপদ হয়ে যেতেন বীরেনবাবু। ঘুণাক্ষরেও সন্দেহ করতো না কেউ তাকে। একদিন দেখা যেত নিখোঁজ হয়েছে হিমাংশু। স্কুলে গিয়ে বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে বা এখানে ওখানে গিয়ে আর ফিরে আসেনি বাড়ি। অর্থাৎ সুকৌশলে যান্ত্রিক নকলটিকে তখন সরিয়ে ফেলেছেন বীরেনবাবু। ততদিনে সত্যিকারের হিমাংশুর দেহটাও একেবারে বিলীন হয়ে গেছে মাটির তলায়। বুঝেছেন বিজ্ঞানী মশাই, আপনার বন্ধুর প্ল্যানে ত্রুটি ছিল না কোথাও। পকেট থেকে টিন বের করে চুরুট ধরালেন দত্তগুপ্ত। তারপর পরম পরিতৃপ্তির সঙ্গে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, যাই হোক, তারপর 17 বাগবাজার স্ট্রিটের বাড়িতে গিয়ে যখন ধোঁকা লাগলো হিমাংশুকে দেখে, তখন হঠাৎই মনে পড়ে গিয়েছিল আপনার সাম্প্রতিক আবিষ্কারের কথা। খোঁজ খবর নিয়ে জানলুম আপনার বন্ধু রিসার্চ করছেন ক্রিস্টালোগ্রাফির উপর। দারোয়ানের কাছ থেকে এও জানলুম একদিন হিমাংশুকে ল্যাবরেটরিতে নিয়ে এসেছিলেন বীরেনবাবু। কিন্তু কেন কেন এমন কাজ করলো বীরু? যাকে কিনা কোলে পিঠে করে মানুষ করেছে ছোট থেকে, তাকে কিনা নিজের হাতে। ওহ, গলা ভারী হয়ে আসে ডক্টর সেন। 2 হাতে মাথা চেপে ধরে নিজেকে সংযত করার চেষ্টা করেন তিনি।
লোভ, লোভ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। স্নেহ, দয়া, মায়া কোনো কিছুরই কোনো মূল্য থাকে না তার কাছে তখন। ধীরে ধীরে বলে চলেন দত্তগুপ্ত। বাগবাজারের বাড়ি ছাড়াও কলকাতার বুকে আরো 3-3টে বাড়ি বীরেন বাবুদের। ফ্যাক্টরির শেয়ার, পতিত জমি, ওষুধের দোকান ইত্যাদি মিলে পৈতৃক সম্পত্তির বহর তো আপনি জানেনই। এই বিশাল সম্পত্তির ভাগিদার হিমাংশুকে সরিয়ে ফেলাই যুক্তিযুক্ত মনে করেছিলেন বীরেনবাবু। এবং তাই এই যে কৌশিক, তুমি এসে পড়েছো, ভালো হলো। কিন্তু ও কই? বাইরে রেখে এসেছি সঞ্জুদা। নিয়ে এসো এখানে, ডক্টর সেনকে দেখাও। একটু পরেই হিমাংশুর নকল রোবটটির সঙ্গে নিয়ে ঢুকলো কৌশিক। পেছনে পেছনে দুজন পুলিশ কনস্টেবল। মুহূর্তে নীরবতা নেমে এলো ঘরের ভেতর। সবাই বোবা হয়ে গেল হঠাৎ। নির্বাক বিকল রোবটটির ঠোঁটের কোণে এক টুকরো ব্যাঙ্গের ঝিলি। আবার দুহাতে কপালের দুপাশে চেপে ধরলেন ডক্টর সেন। গলা দিয়ে বিকৃত আওয়াজ বেরুলো। মোলায়েম কণ্ঠে বললেন দত্তগুপ্ত, ভেবে আর কি করবেন ডক্টর সেন, তার চেয়ে বরং চলুন আমার সঙ্গে, বাকি কাজটা সেরে আসি। কোথায়? ধীরে ধীরে মাথা তুললেন শোকাহত বিজ্ঞানী। বীরেনবাবুর কাছে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ডক্টর সেনকে একরকম জোর করেই তুলে নিয়ে চলেলেন দত্তগুপ্ত। বীরেন মল্লিকের ল্যাবরেটরি রুমের দরজায় এসে থমকে দাঁড়াতে হলো সবাইকে। ভেতর থেকে বন্ধ, জানলাগুলো পুরো ঘষা কাচের তৈরি, ভেতরের কিছুই দেখা যায় না। হাত দিয়ে মৃদু ঠেলা দিয়ে দেখলেন দত্তগুপ্ত দরজার মতো সেগুলোও বন্ধ ভেতর থেকে। অজ্ঞতা কলিং বেল টিপেও যখন সারা শব্দ পাওয়া গেল না কোনো, তখন বুঝতে অসুবিধা হলো না যে বীরেনবাবু স্বেচ্ছায় দরজা খুলবেন না। ঠোঁটে বাঁকা হাসির ঝিলিক তুলে বললেন দত্তগুপ্ত, আমাদের অযাচিত এই উপস্থিতিতে বড্ড বিব্রত বোধ করছেন বীরেনবাবু, বুঝে উঠতে পারছেন না কি করবেন এখন। কিন্তু আমাদেরও তো হাতে বেশি সময় নেই। এক্ষুনি এই যে উজ্জ্বল সিং, মারো, লাথি মেরেই ভেঙে ফেলো দরজা। কিন্তু সেগুন কাঠের মজবুত পাল্লা স্রেফ লাথির ঘায়ে ভাঙা তো আর চারটিখানি কথা নয়। অজ্ঞতা শাবল এনে চার দিয়ে তবেই খোলা গেল। ভেতরে ঢুকে দৃশ্য চোখে পড়ল তা যেমন অভাবনীয় তেমনি ভয়ঙ্কর। এক্স-রে মেশিনের লম্বা টিউবের সামনে একটি রিভলভিং চেয়ারে বসে আছেন বীরেন মল্লিক। ঘাটটা একদিকে একটু কাত হয়ে আছে, চোখের দৃষ্টি স্থির, কড়িকাঠের দিকে নিবদ্ধ, হাতলের উপর দিয়ে এলিয়ে আছে হাত দুটো। সুইসাইড, শেষ পর্যন্ত সুইসাইড করলেন বীরেন মল্লিক, বিস্মিত কণ্ঠে বলে উঠলেন কৌশিক। পরক্ষণেই তাড়াহুড়ো করে এগোতে গেল মৃতের দিকে। আস্তে করে তার হাত টেনে ধরে শান্ত কণ্ঠে বললেন দত্তগুপ্ত, এদিকে নয় ওদিক, আগে এক্স-রে মেশিনের সুইচ অফ করে এসো কৌশিক। সরি সঞ্জুদা, একেবারে খেয়াল করিনি। সুইচ বোর্ডের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল কৌশিক। দত্তগুপ্ত দাঁড়িয়ে রইলেন চুপচাপ, পাশে ডক্টর সেন। তার মুখের দিকে তাকিয়ে মনে হলো সব বোধ শক্তি লুপ্ত হয়ে গেছে সেখান থেকে। ভাবলেশহীন নির্বিকার দৃষ্টি মেলে দেখছেন তিনি বন্ধুকে। মৃতদেহের সামনে টেবিলের একটা কাগজ পড়ে আছে, খোলা কলমও একটা। কৌশিক কাগজটা জোরে জোরে পড়তে এগিয়ে এলো দত্তগুপ্তর দিকে। এই চরম মুহূর্তে এই ভয়ঙ্কর খুনে এক্স-রে মেশিনটার সামনে বসে কেবলই মনে পড়ছে, চোখের সামনে ভেসে উঠছে বারবার সেই মুখ, সেই অসহায় নিষ্পাপ দুধ চোখের দৃষ্টি। এই চেয়ারে বসেই পরম নিশ্চিন্তে, পরম নির্ভরতায় আমাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল ও চিরকালের মতো। অথচ চোখে আমি মানুষ করেছি নিজে হাতে সন্তান স্নেহে, সেই একরত্তি ক্ষুদে অবস্থা থেকে। যখন হিমু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়তো একসময় আমারই কোলে। না, এসব ভাবনা আজ অর্থহীন। বিবেক আমার কাছে মৃত, তাকে নতুন করে জাগাতে চাই না আর। এখন একটা কথাই সত্যি, আমার বেঁচে থাকার মেয়াদ শেষ, কারণ ধরা দেবার প্রশ্নই ওঠে না। লেখাটা এখানেই শেষ। কৌশিকের হাত থেকে নিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন দত্তগুপ্ত। তারপর সেটা ফিরিয়ে দিয়ে দ্রুত ঘরময় পায়চারি শুরু করে দিলেন। দেয়ালের কাছে কান নিয়ে গিয়ে কিছু শোনার চেষ্টাও করলেন। তারপর হঠাৎ চেঁচিয়ে উঠলেন, যা ভেবেছি তাই, বীরেনবাবু পালিয়ে গেলেন। কি বলছেন সঞ্জুদা, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি?
উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন কৌশিক। ইনি তবে কে? চেয়ারে এলিয়ে পড়া দেহটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দত্তগুপ্ত বললেন, বীরেন মল্লিকের নকল। রোবট? কৌশিকের চোখের মনি দুটো ছিটকে বেরিয়ে আসতে চাইছে। দত্তগুপ্ত বললেন, দেওয়ালের এই জায়গাটা লক্ষ্য করে দেখো। কি দেখছো? কই, কোন জায়গাটা? ও এখানে? না, কিছু দেখছি না তো সঞ্জুদা। আরে দেখোই না ভালো করে, তোমার দৃষ্টিশক্তি যে এত দুর্বল হয়ে পড়েছে তা তো জানা ছিল না কৌশিক। রীতিমতো অধৈর্য হয়ে ওঠেন সঞ্জীব দত্তগুপ্ত। হ্যাঁ হ্যাঁ সঞ্জুদা, একটা ফাটল মনে হচ্ছে, দেওয়ালের খুব কাছে চোখ নিয়ে গিয়ে বলে কৌশিক। তা মনে হচ্ছে বটে, আসলে কিন্তু এটাই গুপ্ত কক্ষের প্রবেশ পথ। বলতে বলতে দেওয়ালে কয়েক জায়গায় পর পর চাপ দিতে থাকেন দত্তগুপ্ত। হঠাৎ সরসর শব্দে খানিকটা দেওয়াল সরে গেল একপাশে। গুপ্তকক্ষ ঠিক নয়, নজরে পড়ল গোলাকার সুড়ঙ্গ পথ। কিছুটা নিচে গিয়ে আবার ঊর্ধ্বমুখী হয়েছে। তারপর আর দেখা যায় না, নিশ্ছিদ্র অন্ধকার। সবাই মিলে ঢুকে পড়লেন সেই অপরিসর সুড়ঙ্গে। অতি কষ্টে পাশাপাশি দুজন চলতে পারে। টর্চ জেলে সন্তর্পণে এগোতে এগোতে এক জায়গায় এসে কিছুটা আলোর রেখা চোখে পড়ল। মনে হলো ওখানে একটা ঘরের মতো রয়েছে এবং সেই ঘর থেকেই ছিটকে আসছে আলো। পকেট থেকে রিভলভার বার করে নিঃশব্দে এগোতে গেলেন দত্তগুপ্ত। অন্যদের বললেন দূর থেকে তাকে অনুসরণ করতে। 25-30 গজ পার হতে সময় লেগে গেল 10 মিনিট কি আরো বেশি। তারপর সেই আলোর উৎসের কাছে আসতেই সব পরিষ্কার হয়ে গেল জলের মতো। ঘরটার কিছুই নয়, সুড়ঙ্গ পথ শেষ হয়ে বাইরের রাস্তায় মিশেছে। মুখটা বেশ চওড়া, তাই ভেতরের আলো ঢুকছে যথেষ্ট পরিমাণে। বাইরে বেরিয়ে দেখা গেল সুড়ঙ্গের মুখে একপাশে ভারী পাথরের গোলাকার চাই পড়ে আছে। কোনো যান্ত্রিক ব্যবস্থায় ওটা সরিয়ে যে বীরেনবাবু বেরিয়ে গেছেন বাইরে, তাতে আর কোনো সন্দেহ রইল না। ল্যাবরেটরিতে যখন ফিরে এলেন দত্তগুপ্ত, ততক্ষণে নিজেকে অনেকটা সামলে নিতে পেরেছেন ডক্টর সেন। বললেন, কোনো খোঁজ পেলেন শয়তানটা? না, এমন একটা সম্ভাবনার কথা ঘুণাক্ষরেও মাথায় আসেনি আমার। এমন একটা টানেল যে গজিয়ে উঠেছে আপনাদের এই সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরিতে, সেটা তো আমার জানার কথা নয় ডক্টর সেন। আফসোসের চেয়ে বিরক্তি বেশি প্রকাশ পেল দত্তগুপ্তের কণ্ঠে। পুলিশ দিয়ে ঘিরে ফেরা হয়েছিল পুরো 14টা। মাছি পর্যন্ত গলার কথা নয়, কিন্তু ওই লম্বা সুড়ঙ্গ পথ নির্বিঘ্নেই বিপদ সীমা পার করে দিয়েছে বীরেনবাবুকে। ছাড়বেন না মিস্টার দত্তগুপ্ত, হাল ছাড়বেন না, চিৎকার করে ওঠেন বৃদ্ধ বিজ্ঞানী প্রতিম সেন। কপালে দুপাশে রং দুটো ফুলে ওঠে প্রবল রক্তচাপে। অতি কষ্টে নিজেকে সংযত করে বলেন, ওকে যদি ধরতে না পারেন দত্তগুপ্ত, তবে পৃথিবীময় ছড়িয়ে পড়বে এই সাংঘাতিক খুনের বীজ। কেউ কাউকে বিশ্বাস করবে না। সন্দেহের জ্বালা কুড়ে কুড়ে খেয়ে ফেলবে সারা দুনিয়াটাকে। শেষ পর্যন্ত মানুষ আর মানুষ থাকবে কিনা সন্দেহ। আগে আপনার এসব কথা ভাবা উচিত ছিল ডক্টর সেন। বীরেনবাবু ধরা পড়লেও আপনার আবিষ্কারকে তো আর রাখা যাবে না বাক্সবন্দি করে, দত্তগুপ্ত মন্তব্য করেন। ঠিকই বলেছেন দত্তগুপ্ত, তীর একবার হাত থেকে বেরিয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। তবে এগোতে হবে ভিন্ন পথে। এক্সরে যেমন বাইরের আবরণ ভেদ করে ভেতরের ছবি তুলে আনে নিখুঁত, তেমনি মানুষের নকল আবরণের আড়ালে লুকোনো সত্যিকারের রূপটা তুলে ধরার ব্রত গ্রহণ করলাম আমি আজ থেকে। ঠিক বোঝা গেল না আপনি কি বলতে চাইছেন। বলছি, যন্ত্রের সাহায্যে তোলা সেই ছবিতে যদি পাওয়া যায় কদর্য কুৎসিত কোনো ক্ষত, তবে তা সরিয়ে তোলার ব্যবস্থা করা যাবে। মানুষকে কোড়া তোলা যাবে সত্যিকারের মানুষ। লোভ, জিঘাংসা ইত্যাদি সাংঘাতিক প্রবৃত্তিগুলো যুগ যুগ ধরে বংশ পরম্পরায় শেকড় মজবুত করে চলেছে। আমি আঘাত করব এবার সেখানেই, একেবারে মূলে। মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কৌশিক। ডক্টর সেন চুপ করতেই সম্বিত ফিরে পেল। দত্তগুপ্ত ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন বিজ্ঞানীর উদ্দেশ্যে। আস্তে ঝাঁকুনি দিয়ে বললেন, উইশ ইউ সাকসেস ডক্টর সেন। মনে রাখবেন, আপনার সাফল্যের উপর গড়ে উঠবে ভবিষ্যৎ পৃথিবীর রূপরেখা। এক রাশ ধোঁয়া ছেড়ে জীবগুলো যখন গর্জন করতে করতে বেরিয়ে গেল সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি চৌহদ্দি ছাড়িয়ে, যখন অন্ধকার বেশ গাঢ় হয়েছে, ডক্টর সেন এসে দাঁড়ালেন জানালায়। সেখানে তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র ছবি, কালো আকাশের সীমাহীন বিস্তারে দুধ সাদা ছায়াপথ। Friday suspense.
সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।